নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এবং এই সময় এই মুহূর্ত এনবিপির মুহূর্ত অবশ্যই বলবো। সুস্থ থাকার নাম এনবিপি এবং সুন্দর জীবনযাপনের নাম এনবিপি। বিভিন্ন রকম জটিল রোগ থেকে মুক্তির উপায় অবশ্যই এনবিপির হাত ধরে মানুষ পেয়ে আসছেন লাগাতার, এবং তার সঙ্গে সঙ্গে যারা জীবনে সুস্থ থাকতে চান, স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে তারা থাকতে চান, তাদের জন্যও কিন্তু ডেস্টিনেশন অবশ্যই একমাত্র এনবিপি। আর নির্দিষ্ট বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর্থারাইটিস, জয়েন্ট পেনের সমস্যা থেকে শুরু করে যাবতীয় সমস্যা নিয়ে আমাদের এখানে বিস্তারিত আলোচনা থাকে। যদি নির্দিষ্ট একটি বিষয়কে কেন্দ্র করে আমরা এগিয়ে থাকি, সব বিষয়ের উপরে প্রশ্ন আপনাদের থাকে, নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগোই। আজকের যে বিষয়বস্তু তা হচ্ছে বুরসাইটিস। বুরসাইটিস কী আগে আমরা জানবো, এই রোগটি কী রোগ এবং এর থেকে আমরা কিভাবে মুক্ত হব এনবিপি হাত ধরে জানবো। আমাদের সঙ্গে সরাসরি হটসিটে রয়েছেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। অনেক অনেক স্বাগত ভট্টাচার্য। নমস্কার। আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি লাইভে এই মুহূর্তে কথা বলতে। আপনাদের যাবতীয় যা যা রোগ নিয়ে প্রশ্ন করার আছে অবশ্যই ফোন করুন। আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে সরাসরি কথা বলতে আপনারা কিন্তু ফোন করতে পারেন। এই বুরসাইটিস সবার আগে জানবো রোগটি কী। বুরসাইটিস এটি খুব কমন আমি বলবো না, কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়তো আপনাদের এই সমস্যা হচ্ছে কিন্তু আপনারা বুঝতে পারছেন না। বেসিক্যালি এটা আমাদের শোল্ডার, আমাদের কাঁধ, কনুইয়ে, এলবোতে আর হিপ জয়েন্টে মেনলি এফেক্টেড হয়। আমাদের যে হাড় রয়েছে তার উপরে মাসেল আছে, তার উপরে আপনার টেন্ডন বা লিগামেন্ট রয়েছে, তো প্রত্যেকটার মাঝখানে একটা পাতলা কুশন প্যাডের মতো টিস্যু রয়েছে। এইটাকে বুরসিয়া বলা হয়। এবার এখানে যদি আপনার কোনো ধরনের কোনো চোট লাগে, কোনো আঘাত লাগে, তাহলে সেটা আপনার ইনফ্লামেশন হয়ে যায়, ফুলে যায়। তো এটা যখন ফুলে যাবে তখন আপনার কাঁধের এরকম জায়গায় আপনার ব্যথা অনুভব হবে বা কনুইয়ে ব্যথা হবে। ব্যথাটা আপনার মনে হবে কিছু খোঁচা দিলে আপনার যেরকম ব্যথা হয় সেরকম ব্যথা হচ্ছে আপনার এই জায়গাটার মধ্যে। এবার আমি প্রত্যেক সময় একটা যখন আর্থ্রাইটিস নিয়ে আমরা প্রোগ্রাম করি, আমি একটাই কথা বলি যে ব্যথা হচ্ছেই আপনার কাঁধে ব্যথা বা ঘাড়ে ব্যথা মানেই যে আপনার সার্ভাইকাল স্পন্ডলাইটিস হবে বা আপনার হাঁটুতে ব্যথাই মানে যে অস্টিও আর্থ্রাইটিস হবে, এরকম নয়। অনেক ধরনের সমস্যা রয়েছে, প্রত্যেকটার কিন্তু কারণ আলাদা, তার সাথে তার ট্রিটমেন্টটাও কিন্তু আলাদা। এই বুরসাইটিস এই সমস্যাটি আপনার মেইনলি আপনার হিপ জয়েন্ট, আপনার কনুই বা শোল্ডার, কিছু ক্ষেত্রে আপনার নি জয়েন্ট, তার মধ্যে বেশিরভাগ দেখা দেয়। যারা খুব বেশি পরিমাণ ওয়েট নিয়ে কাজ করে, যাদের কাঁধে অনেক ওজন নিয়ে কাজ করতে হয়, বা যারা আছে যারা টাইলসের কাজ করে, হাঁটু গেড়ে বসে নিচে টাইলস ফিট করছে, এরকম যে কাজগুলো যারা করে, সেখানে কিন্তু আপনার বুরসাইটিস হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি বেড়ে যায়। কারণ অনেকক্ষণ ওই জায়গাটা একটা আপনার সারফেসের মধ্যে চাপা থাকে, শক্ত একটা ফ্লোর, তার উপর আপনি হাঁটু গেড়ে বসে আপনি কাজ করছেন, অনেকক্ষণ চেপে আছে আপনার জায়গাটা, সেখান থেকে আপনার বুরসাইটিসের মতো সমস্যা হতে পারে। আমরা অনেক সময় যখন অনেকেই পড়াশোনা করে খাটের মধ্যে বসে বসে পড়তে পড়তে আস্তে আস্তে শুয়ে পড়ছে, এরকম কোণের মধ্যে চাপ দিয়ে আমরা অনেকেই পড়াশোনা করি, এখান থেকেও কিন্তু আপনার পরবর্তী সময় বুরসাইটিসের মতো প্রবলেম হতে পারে। কারণ অনেকক্ষণ ধরে প্রেশার থাকার ফলে সে জায়গাটা আপনার সোয়েলিং হয়ে যাওয়া, ফুলে যাওয়ার মতো সমস্যা আসতে পারে, সেখান থেকে আপনার ব্যথা হতে পারে। তো আপনাদের যাদেরই এরকম কাজ রয়েছে যে আপনাকে এরকম হাঁটু গেড়ে বসে কাজ করতে হচ্ছে, বা আপনাকে কাঁধে বা পিঠে আপনার ভারী জিনিস আপনাকে বহন করতে হচ্ছে, বা আপনি হাতে অনেক ওজন নিয়ে আপনাকে কাজ করতে হয়, প্রত্যেক দিন আপনাকে এরকম কাজ করতে হয়, সেখানে কিন্তু আপনাকে একটু সাবধানে কাজ করতে হবে। কাজ করবেন না এরকমটা তো বলা যাবে না, কাজটা করবেন, সাবধানে করবেন। ভারী জিনিস আপনি নিচ্ছেন, তার জন্য আপনি অন্যের সাহায্য নিন, বা আপনি অর্ধেকটা ওজনের জিনিস নিন, পরে আবার সেই কাজটা আপনাকে একবার রিপিট করতে হবে। এরকমভাবে একটু সাবধানে আপনাকে কাজ করতে হবে। খুব কঠিন কোনো রোগ এটি নয়। আপনার যদি এরকম বুরসাইটিসের মতো প্রবলেম হয়ে থাকে, সেটা আপনার একটু যদি আপনি রেস্টের মধ্যে থাকেন, যে কয়েকদিন আপনার যে জায়গায় সমস্যা হচ্ছে একটু রেস্টে থাকলো, ওই জায়গাটার মুভমেন্ট একটু যদি আপনি কম করেন, নাড়াচাড়াটা যদি একটু কম হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে এটা আপনার প্রবলেমের সলিউশন চলে আসবে। যদি আপনার রিপিটেডলি সমস্যাটা হতে থাকে, যে আপনি এরকম কোনো ভারী কাজ করেন, সমস্যাটি আপনার রয়েছে, তারপরেও আপনি কাজটি করে যাচ্ছেন উইদাউট এনি রেস্ট, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার এই যে কুশন প্যাড যেটা রয়েছে, নরম টিস্যু যেটা, আস্তে আস্তে সেটা ক্ষয় পেয়ে যাবে। সেটা ক্ষয় পেয়ে গেলে তারপর আপনার হাড়ের সমস্যা শুরু হবে, আপনার সেখানে অস্টিওপোরোসিস হয়ে যেতে পারে, বা আপনার সেখান থেকে যে টেন্ডন মাসেল রয়েছে তার উপর আপনার এফেক্ট পড়তে পারে, সেগুলো আপনার আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে, আপনার নার্ভের সমস্যা চলে আসতে পারে। তো দীর্ঘদিন ধরে এই সমস্যাটা যাতে আপনার মধ্যে না থাকে, যদি আপনার
এরকম ধরনের কোনো সমস্যা হচ্ছে যে আপনার একটা পার্টিকুলার জায়গায় প্রিকিং টাইপ অফ পেইন, মানে খোঁচা দেওয়ার মতো ব্যথা হচ্ছে, একটুখানি আমি বলবো যে রেস্ট নিন, 2-3 দিন আপনি একটু রেস্ট নিন। যদি তারপরও দেখছেন সমস্যাটা আপনার ঠিক হচ্ছে না, একটু কিন্তু আপনার সাথে ডক্টরের সাথে কনসাল্ট করার প্রয়োজন রয়েছে। এই যে আমরা বুরসাইটিসের আজকে আলোচনা করছি, যে কুশানের কথা বলা হলো, আমরা তার মানে আমার যখনই ওই কুশানটা ড্যামেজ হয়ে যাচ্ছে তখন আমার তার মানে হাড়ে হাড়ে ঘর্ষণ হচ্ছে, দ্যাট মিনস আমার আরও বেশি প্রবলেম তৈরি হচ্ছে এবং ক্ষয় হচ্ছে। একদম, কারণ এই কুশন প্যাডটারও একটা কাজ রয়েছে, এটা আপনার হাড় আর আপনার মাসল বা টেন্ডনের মধ্যে যে গ্যাপিংটা তাকে ফিল আপ করছে। এবার এইটা যদি আপনার প্রথমত সোয়েলিং হবে, ফুলে যাবে, এবার অনেক দিন এই সমস্যাটা থাকতে থাকতে আস্তে আস্তে সেটা ক্ষয় পেয়ে যাবে, এবার আপনার হাড় ক্ষয় পাওয়া শুরু হবে, হাড়ের সাথে আপনার মাসল এসে আপনার জুড়ে যাবে, আপনার টেন্ডন এসে জুড়ে যাবে, তারপর সম্পূর্ণ স্টিফ হয়ে যাবে আপনার জায়গাটা, আপনি আর হাত ওপর নিচ করতে পারবেন না, নাড়াতে পারবেন না, আপনার হাঁটুতে এরকম সমস্যা হলে সেখানেও স্টিফনেস চলে আসবে, শক্ত হয়ে থাকবে, আপনি আর সেটাকে মুভমেন্ট করতে পারবেন না। তো এরকম সমস্যা আপনার যদি চলে আসে তখন আপনি একদম শয্যাশায়ী হয়ে যাবেন বা কোনো কাজই করতে পারবেন না। তার জন্য প্রত্যেকটা কাজই একটু সাবধানে করার প্রয়োজন রয়েছে, কাজ অবশ্যই করুন, সাবধানে করুন। অনেকেই রয়েছে যারা অতিরিক্ত চলাফেরা করে বা অতিরিক্ত এক্সারসাইজ করে, ভারী ওজনের জিনিস নিয়ে এক্সারসাইজ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি খুব বেশি পরিমাণ দেখা যায়। যারা বল থ্রোয়িংয়ের মতো গেমস যারা খেলে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু অনেক বেশি দেখা দেয়, যেখানে আপনার মুভমেন্ট খুব বেশি হচ্ছে আপনার জয়েন্টের। আসবো আমরা। হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমার ওই হাঁটুতে ব্যথা। আপনি কে বলছেন? আপনার নাম, জায়গা, বয়সটা আগে বলুন। আমার নাম দেবপ্রসাদ ঘোষ। কোথা থেকে বলছেন? নদিয়া কৃষ্ণনগর। হ্যাঁ, বয়স? বয়স 42। বলুন এবার কি সমস্যা বলুন। আমার পায়ে হেঁটুতে প্রচন্ড ব্যথা, মাঝে মাঝে যন্ত্রণা মতো করে, বেশি হয় মাঝে মাঝে, আবার দুদিন ধরে দেখি হাতের কুঁড়িতে ব্যথা। হাঁটু। আচ্ছা, পায়ের কোন জায়গায় ব্যথা আপনার, হাঁটুতে না গোড়ালিতে? হাঁটুতে, হাঁটুতে, বা পায়ে হাঁটুতে। আচ্ছা, তো সেটা আপনি কোনো এক্স রে করিয়েছেন? না। কতদিন ধরে আছে এই ব্যথাটা আপনার? এটা প্রায় বছরখানেক। তো বছরখানেক ধরে আপনার ব্যথা রয়েছে, তার তো একটা এক্স রে করতে হবে, কারণ আপনার হাঁটুতে কি সমস্যা রয়েছে সেটা তো আপনাকে জানতে হবে। তো একটুখানি আমি বলবো আপনার দুটো হাঁটুরই একটু এক্স রে রিপোর্ট করান, তাহলে আপনার সেখানে হাড় ক্ষয় পাচ্ছে না আপনার কি হাড় ভেঙে যাচ্ছে, কি সমস্যা হচ্ছে সেটা বোঝা যাবে। তার জন্য আপনি একটু আপনার দুটো হাঁটুরই এক্স রে রিপোর্ট করুন। আপাতত আপনি পা ভাঁজ করে বসবেন না, বা বেশি সিঁড়ি ওঠানামা করা, বেশি চলাফেরা করা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, এই জিনিসগুলো একটু আপনাকে এখন বন্ধ রাখতে হবে। আর আপনি কৃষ্ণনগর থেকে ফোন করছেন, কৃষ্ণনগর আমাদের চেম্বার রয়েছে, আপনি যদি মনে করেন যে না একটু আমি তার ট্রিটমেন্ট করতে চাই, একটু এক্স রে রিপোর্টটা অবশ্যই আগে করিয়ে নেবেন। রিপোর্টটা করে একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের চেম্বারে এসেও দেখা করতে পারেন। একেবারে অনেক ধন্যবাদ। 6 সেপ্টেম্বর কৃষ্ণনগর চেম্বার, ডক্টর এ হালদার থাকছেন, আপনি যোগাযোগ করতে পারেন। আর যেহেতু চেম্বারের কথা বললাম, আমি একজন একটু চেম্বারগুলো বলে দিয়ে আপনারা দেখে নিন। আমি অ্যানাউন্সমেন্ট করছি অবশ্যই। 26 অগস্ট অর্থাৎ আগামীকাল 26 অগস্ট চেম্বার হেরিয়ায় রয়েছে, ডক্টর বি শর্মা থাকছেন হেরিয়াতে আগামীকাল। 27 অগস্ট চেম্বার রয়েছে মেচেদায়, ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য থাকছেন সেখানে। 30 অগস্ট রয়েছে চেম্বার হলদিয়ায়, ডক্টর বি শর্মা সেখানে থাকছেন। 30 অগস্ট খড়গপুর চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। 30 অগস্ট শিলিগুড়িতে চেম্বার রয়েছেন, ডক্টর এস ঘোষাল থাকছেন। 31 অগস্ট জামশেদপুর চেম্বার রয়েছে, চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 31 অগস্ট গঙ্গারামপুর চেম্বার রয়েছেন, ডক্টর এস ঘোষাল থাকছে। 31 অগস্ট বাঁকুড়া চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকছেন। 1 সেপ্টেম্বর আরামবাগে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকছেন। 4 সেপ্টেম্বর বনগাঁয় চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। 5 সেপ্টেম্বর ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে। 6 সেপ্টেম্বর আসানসোল থাকছেন ডক্টর বি শর্মা। 6 সেপ্টেম্বর মালদায় থাকছেন ডক্টর এস ঘোষাল। 6 সেপ্টেম্বর বর্ধমান থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 6 সেপ্টেম্বর কৃষ্ণনগর থাকছেন ডক্টর এ হালদার। 7 সেপ্টেম্বর বহরমপুর চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 7 সেপ্টেম্বর দুর্গাপুর থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 7 সেপ্টেম্বর কোচবিহার থাকছেন ডক্টর এস ঘোষাল। 7 সেপ্টেম্বর বোলপুর থাকছেন ডক্টর এস ভাদুরী। 14 সেপ্টেম্বর 14 সেপ্টেম্বর আগরতলায় চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 14 সেপ্টেম্বর শিলচর থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 14 সেপ্টেম্বর গুয়াহাটিতে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 14 সেপ্টেম্বর পুরুলিয়ায় থাকছেন ডক্টর এ হালদার।
14th সেপ্টেম্বর কাকদ্বীপ চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 15th সেপ্টেম্বর ডিব্রুগড়ে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 15 সেপ্টেম্বর ঝাড়গ্রামে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 16 সেপ্টেম্বর দিল্লি থাকছেন ডক্টর এ হালদার। 21 সেপ্টেম্বর 21শে সেপ্টেম্বর নিউ আলিপুরদুয়ারে চেম্বার করছেন ডক্টর বি শর্মা। এছাড়া এনবিপির যে হেড অফিস রয়েছে তার রয়েছে অবশ্যই মধ্যমগ্রাম, কলকাতায় চেম্বার রয়েছে হাতিবাগান, ল্যান্সডাউন, আমতলা, খিদিরপুর, আর হাওড়ার দিকে চেম্বার রয়েছে শিবপুর, বাল্টিকুড়ি বাজার এবং বেলুড়ে। প্রত্যেকটি চেম্বারে যোগাযোগ করতে গেলে, অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে ফোন নাম্বার বলছি 9830235527, 9830235537। এই দুটি হেল্পলাইনে ফোন করে আপনাদের কিন্তু প্রিভিয়াস রিপোর্ট অ্যান্ড প্রেসক্রিপশন যা যা আছে নিয়ে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। হ্যালো, হ্যালো, আমার হাঁটুর খুব সমস্যা। কে বলছেন আপনি? আমি অম্বিকা কালনা থেকে বলছি, মিতারায়। বয়স? বয়স হচ্ছে 46 বছর। বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, আমার হাঁটুতে অতিরিক্ত খুব ব্যথা, মানে আজকে 1 মাস থেকে হয়েছে। মানে হাঁটুর জয়েন্টে, একটা হাঁটুতে অতিরিক্ত খুব ব্যথা, মানে হাঁটাচলা করতে পারছি না, হাঁটু ফুলে যাচ্ছে। তারপরে তোমার একদম শুয়ে থাকলে উঠতে পারছি না, উঠলে বসতে পারছি না, এতটাই যন্ত্রণা। তারা এক্সরে করিয়েছি, বলেছে অস্টিওআর্থ্রাইটিস বলেছে, খারাপ হয়েছে এটা। খুবই কষ্ট হচ্ছে মানে হাঁটু নিয়ে, কি করবো ম্যাডাম? আচ্ছা, তো আপনার যেহেতু অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, আপনার রিপোর্টস বলছে, তার মানে কিন্তু আপনার হাঁটুর হাড় ক্ষয় পাচ্ছে। আপনার দুটো হাঁটুর মাঝখানে যে ফ্লুইডটা থাকে, যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে, সেটা আপনার ওই জেলিটা আপনার শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাওয়ার জন্য আপনার দুটো হাঁটু একসাথে জুড়ে যাচ্ছে। এবার আপনি যখন চলাফেরা করছেন তাতে আপনার হাঁটুটা ক্ষয় পাচ্ছে, এর জন্য আপনার ব্যথাটাও হচ্ছে, তার সাথে আপনার ফুলে যাচ্ছে। কয়েকদিন পর আপনি হয়তো দেখবেন যে আপনার হাঁটুর মধ্যে কচকচ করে শব্দ হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তো আপনার অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেম থাকলে আপনাকে এই জিনিসটাকে ঠিক করতে হবে। দেখুন, যেটা আপনার হাঁটুর হাড় ক্ষয় পেয়ে গেছে সেটা হয়তো আর ফিরে আসবে না, কিন্তু যাতে এর থেকে বেশি আর না হয় তার ব্যবস্থাটা করতে হবে। এর জন্য আপনি একটুখানি আপনাকে বলবো যে আপনি সাবধানে একটু চলাফেরা করুন, আর হাঁটু ভাঁজ করে আপনি বসবেন না। একটা হাঁটুতে প্রবলেম হয়েছে, আস্তে আস্তে আরেকটা হাঁটুতেও প্রবলেম আসবে, কারণ আপনার এক হাঁটুতে সমস্যা হলে আপনি অন্য হাঁটুর উপর বেশি জোর দিচ্ছেন, এবার সেই হাঁটুতেও আপনার প্রবলেম চলে আসবে। তো একটু সাবধানে চলাফেরা করতে হবে। আর যেহেতু রিপোর্ট করাই আছে, আপনার একটা ভালো কাজ আপনার করা আছে, তো আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন। আর কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি হবে, কখন আর কোথায় এলে আপনি ডক্টর দেখাতে পারবেন একটু জেনে নিন। বলবো তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু করুন। ওই ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে শুধু শুধু কমিয়ে রেখে কোনো লাভ হবে না। আপনার যে হাঁটুর সমস্যা হচ্ছে সেটাকে ঠিক করলে ব্যথা আপনার অটোমেটিক্যালি কমে যাবে, ঠিক আছে? একদম, আপনি শুনতে থাকুন বরং, কারণ হচ্ছে এই যে সমস্যাগুলো হয়, আমরা এই যে একটু আগেই আলোচনা করছিলাম যে বুরসাইটিস নিয়ে, আমরা অনেকে বুঝি না ব্যথা হচ্ছে। এই যে আলোচনা করতে গিয়ে বলা হলো যে আমাদের কাঁধে যন্ত্রণা হবে যত এই কুশনটা ড্যামেজ হবে, তার মানে আমার প্রত্যেকটা জয়েন্ট এফেক্টেড হবে। প্রত্যেকটা জয়েন্টে আপনার এফেক্টেড হবে, কারণ প্রত্যেকটা জয়েন্টই কিন্তু আপনার কানেক্টেড। এই যে আমাদের অনেক সময় আমরা দেখি যে হাতের মধ্যে আপনার ঝিঝি ধরছে বা অবশ হয়ে যাচ্ছে বা হাতে ব্যথা, আপনার সেই শুরুয়াতটা কিন্তু আপনার ঘাড়ের থেকেই হচ্ছে। আমাদের যে ঘাড়ের মধ্যে যে নার্ভগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমাদের হাতের দিকে এসে ছড়াচ্ছে। এবার আপনার যদি ঘাড়ে সমস্যা থাকে, যে আপনার সার্ভাইকাল স্পন্ডলাইটিস রয়েছে বা আপনার ডিস্ক ডিজেনারেটিভ চেঞ্জেস হচ্ছে আপনার সেখানে, মানে হাড়গুলো আপনার একটা একটার উপরে এসে বসে যাচ্ছে, চেপে যাচ্ছে, তার ঠিক পেছনে আপনার নার্ভগুলো থাকে, সেই নার্ভটাও আপনার চেপে যাবে, ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হবে না, সেখান থেকে আপনার হাতের মধ্যে ব্যথা হবে, আপনার ঝিঝি ধরা বা অবশ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো আসবে। বুরসাইটিসের ক্ষেত্রে আপনার এই যে শোল্ডার জয়েন্টের মধ্যে আপনার এই জয়েন্টের সাথে এই জয়েন্টটা আপনার কানেক্টেড, এর সাথে এটা কানেক্টেড, তো আপনার যখন একটা জায়গায় আপনার ব্যথা শুরু হবে সেটা আপনার রেডিয়েটিং পেইন হবে, মানে আপনার মনে হয় ব্যথাটা ছড়াচ্ছে বা ঘুরছে এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, সেটা একটা ফিলিংস হয় সেই জায়গাটার মধ্যে। কিন্তু তার পাশাপাশি আপনার বোনগুলো কিন্তু মানে হাড়গুলো আস্তে আস্তে কিন্তু নষ্ট হতে থাকে, ক্ষয় পেতে থাকে। কিছু কিছু ডিজিজ যেরকম রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউট, মানে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি বা আমবাতের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বুরসাইটিসের মাত্রা খুব বেশি পরিমাণ দেখা যায়। কারণ আপনার ইউরিক অ্যাসিড বেশি হওয়ার জন্য আপনার কি হাড় সোয়েলিং হয়ে যায়, যেমন আমাদের যে বুড়ো আঙুল রয়েছে পায়ের হাড় আপনার বেড়ে যাচ্ছে, আপনার ফুলে যাচ্ছে, সেখান থেকেও কিন্তু আপনার কুশন প্যাড যেটা রয়েছে সেটা নষ্ট হয়। আমবাতের ক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেমটা হয়। তো যাদের আমবাত বা ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি আছে, গাউট আছে, তারা কিন্তু খুব প্রোন বুরসাইটিস হওয়ার জন্য।
একদমই তাই। আরেকটি কথা বলবো যে সেটা আমাদের নর্মালি আমরা কি দেখি যে যন্ত্রণা যখন হয় তখন আমরা চট করে কি করি, পেন কিলার খাই, স্টেরয়েড নিয়ে নিই চট করে, এটা আমাদের একটা সলিউশন পয়েন্ট, আমরা মনে করি এটাই ঠিক। এবার যখন তারা এনবিপির হাত ধরছে অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসার আওতায় আসছেন, তখন আয়ুর্বেদ বলছে, এনবিপি বলছে রুটে গিয়ে ট্রিটমেন্ট করব। আমি আসবো উত্তরটাতে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি, শম্ভু বিশ্বাস। রানাঘাট থেকে? শম্ভু বিশ্বাস। আচ্ছা, বয়স কত? বয়স 64। বলুন কি প্রশ্ন? বলছি মাজা থেকে পাঁচ তালু পর্যন্ত ডান পাটা ওটা অবশ্যই আছে, আর ভিতরে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। ব্যথাটা পাঁচ তালুতে হয়, ওটা নাড়াচাড়া করে। একবার কোনো সময় আঙুলে যাচ্ছে, কোনো সময় মাঝখানে আসছে, কোনো সময় গোড়ালিতে আসছে। আচ্ছা, আপনার পায়ের পেছন দিকে ব্যথা হয় কি? পায়ের পেছন দিকে হয় না, আমার হচ্ছে হাঁটুর উপরেও মাঝে মাঝে ব্যথাটা উঠে। আচ্ছা, এটা আমি অনেকদিন ধরে ভুগছি না, কারণ মেডিকেলে আমি দেখিয়েছি। মেডিকেলে দেখিয়েছি, ওখানে আমাকে এমআরআই করা হয়েছে, টেস্টে করা হয়েছে। ওরা বলছে যে ওষুধ খেতে থাকেন, ওটা ঠিক হবে। অনেকদিন ধরে খেয়ে যাচ্ছে, ওটা কিছুই হচ্ছে না, ওটা একই রকম আছে। বেশ। আচ্ছা দেখুন, আচ্ছা, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আপনি যে এক্সরে রিপোর্ট করিয়েছেন, আপনাকে বলা হয়েছে আপনি মেডিসিন খেতে থাকুন, আপনার ঠিক হয়ে যাবে। তো সমস্যাটা কি সেটাও তো আপনাকে আগে জানতে হবে। আপনি যদি আপনার সমস্যাটা না জানেন তাহলে তো আপনি আপনার নিজের খেয়াল রাখতেই পারবেন না। তো আপনার এক্সরে রিপোর্ট হয়েছে খুব ভালো কথা, কিন্তু আপনার এক্সরে রিপোর্টটা কি বলছে সেটাও আপনার জানা দরকার। কারণ অনেকেই ভাবে যে আমার জেনে কি হবে, আমি কি বুঝতে পারবো, একদমই না, আপনাকে জানতে হবে, তবে আপনি আপনার নিজেকে ভালো রাখতে পারবেন। এবার আপনার হয়তো কোমরের হাড় ক্ষয় পেয়ে যাচ্ছে, সেখান থেকে আপনার নার্ভের সমস্যা চলে আসছে, আস্তে আস্তে এটা আপনার সায়াটিকাতে আপনার পরিবর্তিত হবে। আপনার এই কোমরের সমস্যা থেকে সেটা আপনার সায়াটিকাতে পরিবর্তিত হতে পারে। এবার আপনার নার্ভ ড্যামেজ হচ্ছে সেটা তো বোঝা গেল, কারণ আপনার এই যে পায়ে বলছেন না যে আপনার অবশ হয়ে যাচ্ছে বা আপনার ভেতরে ভেতরে ব্যথা হচ্ছে, তো নার্ভের প্রবলেম তো আপনার অবশ্যই রয়েছে। তার আগে আপনার সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনার হাড়ের সমস্যা। তো আপনার দুটোই সমস্যা রয়েছে, আপনার হাড়েরও সমস্যা আছে, আপনার নার্ভেরও সমস্যা আছে। তো দুটো সমস্যারই আপনার সমাধান করতে হবে। আপনি অলরেডি চিকিৎসায় রয়েছেন, কোনো কাজ আপনার হচ্ছে না, আপনি সেটা বুঝতে পারছেন। যখন কাজ হচ্ছে না, ইমিডিয়েটলি সেই জিনিসটাকে ছেড়ে দিন। কারণ ওই যে আপনাকে শুধুমাত্র ব্যথার জন্য আপনাকে ওষুধ দেওয়া হবে, তো ব্যথার ওষুধ খেয়ে আপনার সমস্যার সমাধান কোনোদিনও হবে না। আপনি কত ব্যথার ওষুধ খাবেন? আপনি আজকে খাবেন, কাল ভালো থাকবেন, পরশু ভালো থাকবেন, পরের দিন আবার আপনাকে ওষুধ খেতে হবে। তো এরকমভাবে তো আপনার সারা জীবন চলবে না। আলটিমেটলি আপনার এরকমভাবে সারাটা জীবন ওষুধ খেতে হবে, আর সেটা পরবর্তী সময় গিয়ে আপনার কিডনিটাকে নষ্ট করবে। তার জন্য একদম যেটা কথা হচ্ছিল, রুট কজের ট্রিটমেন্ট করান। আগে আপনার কোমরের যে হাড় ক্ষয় পাচ্ছে তার চিকিৎসা করুন। আপনার যে রক্ত সঞ্চালন হচ্ছে না বা আপনার নার্ভে যদি কোনো ব্লকেজ থাকে, যে সমস্যা রয়েছে, আগে তার চিকিৎসা করুন। ব্যথা আপনার এমনিতেই কমে যাবে। এই যে আপনার ভার হওয়া, ঝিঝি ধরা, যা যাই আপনার সমস্যা হচ্ছে, সেটাও আপনার কমে যাবে। আপনি রানাঘাট থেকে ফোন করছেন, কৃষ্ণনগর আমাদের চেম্বার রয়েছে, আপনি সেখানে এসে যোগাযোগ করতে পারেন। শুধু একটু আপনাকে হেল্পলাইন নম্বরে ফোন করে যোগাযোগ করে নিতে হবে। 6 সেপ্টেম্বর কৃষ্ণনগর, ডক্টর এ হালদার রয়েছেন, অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে বাবু ফোন করছি। আমি ম্যাডামকে জানতে চাইছিলাম যে আয়ুর্বেদিকে স্লিপ অ্যাপনিয়ার যদি কিছু ট্রিটমেন্ট থাকে একটু জানাবেন, আর এটা একটু জানাবেন, স্লিপ অ্যাপনিয়া। আচ্ছা, এই সমস্যাটা কি আপনার? নেই, ওইটুকু প্রশ্ন করেই চলে গেছে। বেশ। দেখুন, স্লিপ অ্যাপনিয়া অনেকেই হয়তো সমস্যাটা জানেন বা অনেকে জানেন না। এটা স্লিপ অ্যাপনিয়া যাদের প্রবলেম রয়েছে তাদের অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে বাইপ্যাপ, সিপ্যাপ এগুলো ব্যবহার করতে হয় রাত্রিবেলা ঘুমের সময়। কারণ এই সময়টা যারা স্লিপ অ্যাপনিয়ার প্রবলেম রয়েছে, শ্বাসনালীটা হঠাৎ করে কোলাপস হয়ে যায়, আটকে যায়, শ্বাসটা ঠিকভাবে নিতে পারে না, যার জন্য বাইপ্যাপ, সিপ্যাপ এই মেশিনগুলোকে ইউজ করতে হয়, যাতে এই শ্বাস প্রশ্বাস ক্রিয়াটা ঠিকভাবে চলতে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ধরুন হয়তো বসে আপনি কাজ করছেন, কিন্তু হঠাৎ করে আপনি বড় করে আপনি শ্বাস নিচ্ছেন, সেখানে আপনার চোখ হয়ে যাচ্ছে, গলাটা আটকে যাচ্ছে, শ্বাসনালীটা আটকে যাচ্ছে। তো স্লিপ অ্যাপনিয়া আপনার যা সমস্যা রয়েছে তার জন্য অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে। তার পাশাপাশি কিছু এক্সারসাইজও রয়েছে, সেটা আপনার স্লিপ অ্যাপনিয়ার জন্য খুব সুন্দর কাজ দেবে, খুব ভালো কাজ দেবে। কিছু আপনার মেডিকেশনও রয়েছে তার জন্য। তো অবশ্যই আমি বলবো ট্রিটমেন্ট তো রয়েছেই। আপনি বর্ধমান থেকে ফোন করছেন, পরের মাসের 6 তারিখ আমাদের বর্ধমানের চেম্বার রয়েছে, সেখানে আমি থাকবো। আপনি যদি মনে
মনে করেন যে না আপনি এর আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতে চাইছেন, তাহলে একটু আপনি হেল্পলাইন নম্বরে ফোন করে যোগাযোগ করবেন। আমাদের এক্সপার্ট টিম রয়েছে, আপনাকে সব সাহায্য করবে যা যা জানার আপনার। 6 সেপ্টেম্বর 6 সেপ্টেম্বর বর্ধমানে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য নিজে থাকছেন, সুতরাং আপনি যোগাযোগ করতে পারেন। স্লিপ অ্যাপনিয়ার কথাটাও শুনেছেন মানুষ। আমাদের প্রখ্যাত সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ীর মৃত্যু হয়েছিল স্লিপ অ্যাপনিয়াতে, এবং তখন পুরো মিডিয়া ছেয়ে গিয়েছিল এই রোগটি বিষয়ে। মানুষ এখন তো সবই আমাদের সোশ্যাল সাইটে আমরা দেখি, স্টাডি করি, তো মানুষ দেখেছিল এই শব্দটি কী। তো আপনি প্রশ্ন করেছেন, উত্তর কিন্তু আয়ুর্বেদ দিয়েছে, কারণ আয়ুর্বেদ রয়েছে, এনবিপি কিন্তু উত্তরে রয়েছে অবশ্যই। হ্যালো, হ্যাঁ, আমি আসানসোল থেকে বলছি। কে বলছেন? হ্যাঁ, আমি অভিজিৎ ভট্টাচার্য বলছি। বয়স? আমি অ্যাকচুয়ালি আমি আমার বোনের হ্যাঁ, ব্যাপারে তার জিজ্ঞেস করবো। বয়সটাই বলুন। হ্যাঁ, ওর বয়স হচ্ছে 40 ইয়ার্স। ঠিক বলুন। আছে। হ্যাঁ, হ্যাঁ, তো আমার বোনের হয়েছে কি, গত 2 বছর ধরে ওর অ্যাকচুয়ালি পায়ের যে গোড়ালি আছে, গোড়ালির কাছে এক্সরে করেছিল, তাতে হাড়টা বেড়েছিল। তো তাতে হোমিওপ্যাথি চিকিৎসা করাতে ওর ব্যথাটা চলে যায়, কিন্তু আবার ধরুন প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আবার ব্যথা হয়, এবং সেই হিসাবে আবার ওই চিকিৎসা করতে হয়। তখন সাময়িক কিছুটা ব্যথা মানে চলে যায়, কিন্তু ওই কি বলবো, কোনো টাইমিং নেই যে মানে ওটা বারবার ব্যথাটা ফেরত আসে। তো আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি যে এর কোনো পার্মানেন্ট সলিউশন আপনাদের চিকিৎসা আছে কিনা। হ্যাঁ, সেই হিসাবেই আমি ফোনটা করলাম। আচ্ছা, দেখুন আপনার বোনের সমস্যাটা আপনি যেটি বললেন যে ওর হাড় বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা মেডিকেল টার্মে ক্যালকেনিয়াল স্পুর বলে থাকি। এবার হাড় বেড়ে যাচ্ছে মানে কি, ওখানে ক্যালসিয়াম ডিপোজিশন হচ্ছে, ক্যালসিয়াম গিয়ে ওই জায়গাটায় জমা হচ্ছে। কারণ হাড় তো আর কোনো ইলাস্টিক নয় যেটা আপনাকে টানছেন তো বড় হয়ে যাবে। ওখানে ওনার ক্যালসিয়াম ডিপোজিশন হচ্ছে, ক্যালসিয়াম গিয়ে জমা হচ্ছে, সেখান থেকে ওনার এক্সট্রা হাড় একটা গ্রোথ হচ্ছে পায়ের দিকে। প্রথমত ওনার ক্যালসিয়াম জাতীয় খাবারটাকে একটু কম করতে হবে, যদি বন্ধ করতে পারে খুব ভালো, নয়তো সেটাকে কম করতে হবে। সেখানে আপনার দুধ হয়ে গেল, বা পালং শাক হয়ে গেল, বা আপনার চিজ হয়ে গেল, ছোট মাছ তার যে কাঁটাটা রয়েছে, যেটা অনেকে আমরা চিবিয়ে খাই, তার মধ্যে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে, এই জিনিসগুলোকে একটু কাট ডাউন করতে হবে, একটু কম করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে রিপিটেডলি ওনার এই প্রবলেমটা হচ্ছে, আপনি মেডিসিন দিচ্ছেন ওনাকে, তখন ঠিক থাকে, বন্ধ করলে আবার আপনার সমস্যা হচ্ছে, তো সমস্যার সমাধান কিন্তু আলটিমেটলি কিন্তু হলো না। ওই কথাটা একই রকম হলো যে ব্যথা হচ্ছে, তার ওষুধ খাচ্ছে, 6 মাস পরে আবার সেই জিনিসটা দেখা দিচ্ছে। তো অবশ্যই তার সলিউশন রয়েছে। আসানসোলে আমাদের প্রত্যেক মাসে চেম্বার হয়, আমাদের ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকবেন। 6 তারিখে ওই চেম্বার রয়েছে আসানসোলে। একটু বলবো আপনার বোনকে একটু সাথে নিয়ে আসুন, সমস্যার সমাধান অবশ্যই রয়েছে। সারা জীবন ওষুধ খেতে হবে না, বা ওই যে ওষুধের কোর্স খেলাম তারপর আবার হবে, এই সমস্যাটাও হবে না। আপাতত ওনাকে বলবেন যে একটুখানি গরম জল করে তার মধ্যে নুন দিয়ে পাটাকে একটু ডুবিয়ে রাখতে, তার মধ্যে গোড়ালি পর্যন্ত, অনেকটা উনি রিলিফ পাবেন, আরাম পাবেন। আর একটা নুন দিয়ে একটা পোটলা তৈরি করতে বলবেন, সৈন্ধব লবণ দিয়ে একটা পোটলা তৈরি করবে, সেটাকে গরম করে যেই জায়গাটায় ওনার ফুলে আছে, এখন হাড় বাড়লে একটু ফুলে থাকবে জায়গাটা, বা যেখানে ব্যথা আছে সেখানে একটু চেপে চেপে গরম সেক দেবে, তাহলে অনেকটা উনি আরাম পাবে, আর সোয়েলিং যেটা ফুলে আছে সেটা ওনার আস্তে আস্তে কমবে। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বিজয় কৃষ্ণ দত্ত বলছি, বসিরহাট থেকে বলছি। বয়স? আমার বয়স 60 বছর। বলুন। হ্যাঁ, হ্যাঁ বলুন। 60 বছর বয়স। হ্যাঁ বলুন, প্রশ্ন বলুন। হ্যাঁ, আমার এই কোলেস্ট্রলটা হাই, কোলেস্ট্রলটা 250। হ্যাঁ, আচ্ছা। ওটা যদি কি করলে ভালো হবে সেটা। আর আছে আমার একটু পায়ের ব্যাপারে, মানে পায়খানা প্রচন্ড কথা হয়। হ্যাঁ, মানে পায়খানায় গরম জল ছাড়া হয় না, আর ওষুধ না খেলে হয় না। হ্যালো, বেশ, আর কোনো সমস্যা আপনার এই দুটো সমস্যা ছাড়া? আর আমার এক নাতির আছে, পেটটা প্রায় 3.5 বছর বয়স, পেটটা ঘন ঘন। আচ্ছা, তো তার কোনো রিপোর্ট কিছু করা হয়েছে কি? রিপোর্টটা আমার ওই বৌমা করেছিল, যে আমি সেটা জানিনি কি করেছে এটা। হ্যাঁ, সেটা বেশ, ঠিক আছে। দেখুন, আগে আমি আপনার সমস্যাটার সমাধান দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আপনার কোলেস্ট্রল অনেক বেশি রয়েছে, 250 রয়েছে আপনি বললেন, আর আপনার কনস্টিপেশনের সমস্যা রয়েছে। দেখতে গেলে কিন্তু দুটোই আপনার একটার সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড আমি আপনাকে বলছি। কোলেস্ট্রল বেশি মানে কি, আপনি অতিরিক্ত চর্বি জাতীয় মানে ফ্যাট জাতীয় খাবার যেগুলো, সেগুলো আপনি হয়তো খাচ্ছেন, অতিরিক্ত ভাজা ভুজি তেল ঝাল মশলার খাবার সেগুলো আপনি খাচ্ছেন। এবার কোলেস্ট্রল বেশি হলে কি হবে, কোলেস্ট্রল বেশি মানে আপনার ব্লাডের মধ্যে ফ্যাট
ডিপোজিশন হচ্ছে, চর্বি জমা হচ্ছে, রক্তটা আপনার মোটা হয়ে গেছে। এবার এই যে রক্তটা সারা শরীর থেকে ঘুরে এটা আপনার হার্টেই কিন্তু যাবে। হার্টে গিয়ে আপনার আস্তে আস্তে ফ্যাটটা কিন্তু ডিপোজিশন হয়ে হয়ে সেটা একটা আপনার ব্লকেজের সৃষ্টি করবে, হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা এখান থেকে সৃষ্টি হতে পারে। এই যে খাওয়া দাওয়াগুলো আপনি খাচ্ছেন সেই খাবারগুলো ঠিকভাবে আপনার হজম হচ্ছে না, যার জন্য আপনার কনস্টিপেশনের প্রবলেম চলে এসছে। এবার আপনাকে মেডিসিন খেলে তবে আপনার স্টুল হচ্ছে, বা আপনাকে রেগুলার গরম জল খাচ্ছেন তারপর আপনার স্টুল হচ্ছে। তো দুটোই কিন্তু একটার সাথে কানেক্টেড। খাওয়া দাওয়াটাকে কাট ডাউন করুন, খাওয়া দাওয়ার স্টাইলটাকে চেঞ্জ করুন। আপনার যে খাওয়া দাওয়া আপনি খাবেন তার মধ্যে ফাইবার জাতীয় খাবার আপনি বেশি খান, যেটা আপনার সবুজ শাক হয়ে গেল, বা যে ফলগুলো খোসা সমেত খাওয়া যায় সেরকম ফল আপনি খাবেন প্রত্যেক দিন। সিজনাল ফ্রুটস খান, সিজনাল ভেজিটেবলস খান। মাছ, মাংস, ডিম, তেল, ঝাল, মশলা আপনি যতটা কম খাবেন ততটা আপনার জন্য ভালো হবে উভয়ের ক্ষেত্রেই। কোলেস্ট্রলের মাত্রা আপনার কমবে, এই যে আপনার হজম হচ্ছে না যার জন্য কনস্টিপেশন হচ্ছে সেটাও আপনার ঠিক হবে। ঈষদুষ্ণ গরম জল যেরকম আপনি খাচ্ছেন সেরকমভাবেই খাবেন, সারাদিনে 3 থেকে 3.5 লিটার জল খান, হালকা গরম জল খাবেন, আর প্রত্যেক দিন আধা ঘন্টা সময় নিজের জন্য বার করুন, একটু এক্সারসাইজ আপনি করবেন, যেরকম আপনি করতে পারেন বা করতে চান সেটাই আপনি করবেন। এইটুকু আপনি আপাতত করুন। খুব সম্ভবত আপনি কোচবিহার থেকে ফোন করেছেন, তো গড়িয়া। তাহলে আপনি আপাতত এই জিনিসগুলোর মধ্যে আপনি একটুখানি থাকুন। তারপর যদি আপনার মনে হয় যে না আমার একটু ডক্টরের সাথে কনসাল্ট করলে ভালো হবে, একটু হেল্পলাইন নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন। আপনি হাতিবাগানে যোগাযোগ করতে পারেন, কিন্তু গড়িয়া থেকে ফোন করছিলেন। হ্যালো, হ্যাঁ, সুগার কি কমপ্লিট কিওর হয়? আপনি কে বলছেন? হ্যাঁ, আমি যোগেশ্বর বলছি, কোথা থেকে বলছেন? ঝাড়খণ্ড। হ্যাঁ, কার সুগার আছে একটু বলুন, ডাক্তার। আমার নিজেরই আছে। আচ্ছা, তো এখন আপনার সুগার কত কি আছে আপনি বলতে পারবেন, খাবার পর বা খাবার আগে? হ্যাঁ, খাওয়ার পর গ্লুমিটারে দেখেছি 140 ফাস্টিং আর 151 পিপি। পিপি। হ্যাঁ, বেশ, তো আপনি আবার এখন কখনো দেখি 100 কাছাকাছি এসে ফাস্টিং, আবার ওই 120 থেকে 40-এর 50-এর মধ্যে থেকে পিপি। আচ্ছা, কতদিন ধরে আছে আপনার সুগারের সমস্যা? হয় সম্ভব আয়ুর্বেদে? আপনার সুগারের সমস্যাটা কতদিন ধরে আছে? আছে 7-8 বছর। 7-8 বছর, বেশ। 8 বছর। আচ্ছা, দেখুন 8 বছর। প্রথমত আমি আপনাকে বলবো যে এক তো আপনার সুগারটা অনেক শুনতে দিনের থাকুন, রয়েছে, বলছেন। আপনার মেডিকেশনের মধ্যে টিভিতে রয়েছে, শুনুন। কিন্তু আপনি যেটা জানতে চাইছেন যে সুগার কমপ্লিটলি কিওর কিনা বা সারবে কিনা, অবশ্যই সারবে। আগে তো আপনাকে সেটা জানতে হবে আপনার শরীরে সুগারটা আসছে কেন বা হচ্ছে কেন। দেখুন, প্রত্যেকের আমাদের শরীরের মধ্যেই সুগার রয়েছে। এবার আপনার সুগারের যে লেভেলটা সেটা হাই কেন, কারণ আপনার শরীরের মধ্যে ইনসুলিনের মাত্রা কম রয়েছে। ইনসুলিন যদি কম থাকে সুগারের মাত্রা সেখানে বেশি থাকবে, ইনসুলিনের মাত্রা যদি আপনার ঠিক থাকে সুগারটা আপনার কম থাকবে। এটা হচ্ছে মূল ফান্ডা। এবার ইনসুলিন আমাদের শরীর নিজেই ক্রিয়েট করে, বাইরে থেকে ইনসুলিন দিতে হবে না। আপনি কি ইনসুলিনের ট্যাবলেট খাচ্ছেন বা ইনসুলিন ইনজেকশন নিচ্ছেন, কিন্তু আমাদের শরীর নিজেই ইনসুলিন প্রডিউস করে। সেটা কে করে? প্যানক্রিয়াস, অগ্নাশয় আমরা যেটাকে বলি। প্যানক্রিয়াসের বিটা সেল থেকে আমাদের ইনসুলিন বের হয়। এবার ইনসুলিনটা যদি পর্যাপ্ত পরিমাণ না বেরোয় তবে আপনার সুগারটা বাড়বে। তাহলে আমাকে কি করতে হবে? আপনার প্যানক্রিয়াসকে ঠিক করতে হবে, ইনসুলিন যাতে পর্যাপ্ত পরিমাণ আসে সেই কাজটা আপনাকে করতে হবে। আর অবশ্যই সেটা আপনার সারবে যদি আপনার এই জিনিসটাকে ঠিক করা যায়। তো আয়ুর্বেদ তো আমরা সবসময় এটাই বলি যে আপনার সারা জীবন ধরে মেডিসিন খেতে হবে না, একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট রয়েছে, রিপোর্ট ভিত্তিক ট্রিটমেন্ট চলবে, আর সুগারের যা সমস্যা রয়েছে সেটাও আপনার ঠিক হবে। অবশ্যই আপনাদের বলে রাখি আবারও আগামীকাল হেরিয়ায় চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকছেন সেখানে। 27 আগস্ট মেচেদায় চেম্বারে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য নিজে। 30 আগস্ট হলদিয়ায় থাকছেন ডক্টর বি শর্মা। 30 আগস্ট খড়গপুর থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 30 আগস্ট শিলিগুড়ি চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 30 আগস্ট জামশেদপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য, এবং 31 আগস্ট যাচ্ছেন গঙ্গারামপুরে চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষাল থাকছেন, এবং বাঁকুড়ায় চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার। আজকের হাতে সময় নিয়ে অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।